হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো তোমরা আগেই দেখেছো যে সঞ্জয় স্যার অর্থাৎ আমি নিজেই কি করেছিলাম, এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রেশিও অর্থাৎ অনুপাতের লেকচার 1 বা পার্ট 1 বলতে পারো। আজকের এই ক্লাসে বা এই সেশনে আলোচনা করব কি, আজকের এই সেশনে আলোচনা করব ওই অনুপাতেরই সেকেন্ড ক্লাস অর্থাৎ পার্ট 2 নিয়ে। তো যারা ফলো করছো, যারা আমাকে বিশ্বাস করে এই চ্যানেলে এসে তোমরা ক্লাসগুলো করছো, তারা কন্টিনিউ পরপর করো যেভাবে করাচ্ছি। দেখো, তোমাদের কিন্তু ম্যাথের জন্য আর ভাবতে হবে না আলাদা করে। তোমাদেরকে ম্যাথে যেটুকু ভিত বা ব্যাকবোন বেসিক্স রেডি করার পুরোটা কিন্তু আমি করে দেবো, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তো দেখো, বেশি কিছু কথা না বলে আজকে আমরা সেকেন্ড ক্লাসে মুভ করছি। তো দেখো, আগের দিন একটু রিকল করে দিই, আগের দিন আলোচনা করেছিলাম আমরা কি অনুপাতের ডেফিনেশন সহ অনুপাতকে আমরা কি কি করতে পারি, তার যে অ্যাপ্লিকেশন, অনুপাতকে আমি কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি। কতদূর পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, যে একটা কো প্রাইম নাম্বার পর্যন্ত, অর্থাৎ কো প্রাইম মানে পরস্পর মৌলিক, মানে অনুপাতকে আমরা ততক্ষণ পর্যন্ত কাটাকাটি করতে পারি যতক্ষণ না পর্যন্ত সে একটা কো প্রাইম নাম্বারে পরিণত হচ্ছে। কো প্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক, আর পরস্পর মৌলিক মানে এক দ্বারা ছাড়া অন্য কোনো দ্বারা সে ডিভাইডেড যাবে না, অর্থাৎ পুরো সিরিজটাকে। এ হচ্ছে ব্যাপার। এবার অনুপাতকে আর যে আইডিয়া নিতে গেলে তোমাদেরকে কি বলেছিলাম, ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশনের কিন্তু ইউজেস জানতে হবে, সেটাও বলেছিলাম। এইবার মনে রাখবে, আমরা এই পর আজকের যে ক্লাস সেইখানে কি আলোচনা করব যে আমাদের ভগ্নাংশের অনুপাত। আগের দিনের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, নইলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। ভগ্নাংশের অনুপাত অর্থাৎ আমরা নর্মালের জেনেছিলাম, এবার হচ্ছে ভগ্নাংশের অনুপাত। দেখো, ভগ্নাংশের অনুপাতের ক্ষেত্রে কি হয়, ভগ্নাংশের অনুপাতের ক্ষেত্রে সামথিং আমি বললাম যে এখানে আছে 2/3 আর রয়েছে কি 4/5। মনে রাখবে, সর্বদাই মনে রাখবে যে অনুপাতের যে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশের অনুপাত, তো এটা এই যে একটা ফ্র্যাকশন রয়েছে, এটা লব, এটা হর, এটা লব, এটা হর। এইবার ব্যাপারটা হচ্ছে কি, ভগ্নাংশের অনুপাত, তাহলে এটা ভগ্নাংশের অনুপাতের ক্ষেত্রে আমরা মনে রাখবে সর্বদাই উপরে উপরে কাটাকাটি করতে পারি, নিচে নিচে কাটাকাটি করতে পারি, উপর নিচে কাটাকাটি করতে পারি, উপর নিচে কাটাকাটি করতে পারি। কিন্তু কখনোই ভুল করে তোমরা আড়াআড়ি অর্থাৎ 5 আর 2 বা 3 আর 4 কখনোই কিন্তু কাটাকাটি যাবে না, কথাটা মনে রাখবে। এই হচ্ছে ব্যাপার। এইবারে তাহলে আমরা এখানটায় দেখব যে যদি কাটাকাটি যায়, উপরে উপরে কাটাকাটি যাবে, 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 2 দিয়ে 4, তাহলে আলটিমেটলি আমার যে রেজাল্টটা বেরোলো 1/3 ইজ টু 2/5। তাহলে আর কি কাটাকাটি যাবে? দেখো, উপরে উপরে কাটাকাটি যাচ্ছে না, নিচে নিচে কাটাকাটি যাচ্ছে না, বা উপর নিচে যাচ্ছে না, এই সিরিজটাও বা এই ফিগারটাও উপর নিচে যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, যখন আর যাবে না, কথাটা বুঝো ভালো করে, ভগ্নাংশের অনুপাতের ক্ষেত্রে উপরে উপরে কাটাকাটি যায়, নিচে নিচে কাটাকাটি যায়, উপর নিচেও কাটাকাটি যায়। যদি কাটাকাটি না যায়, যেভাবে কাটাকাটি যায় বললাম, যদি কাটাকাটি না যায়, তখন তুমি আড়াআড়ি গুণ করবে। আড়াআড়ি বলতে এই যে 5টা এইখানে গুণ করবে, এই যে 3টা এখানে গুণ করবে, অর্থাৎ এটার যে অ্যান্সার 5 1 5 হয়, আর 3 2 কত হয় 6। তাহলে এই যে ভগ্নাংশের অনুপাতটার যে সিম্পলিফাইড রেশিও, কারণ রেশিওকে আমরা নর্মালে ফেলে রাখতে পারি না এইভাবে, তাকে আমরা সিম্পলিফাইড করতে পারি। তো সিম্পলিফাইড ভ্যালু এটা সবাই একবার দেখে নাও, একটু আমি সাইড হচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। দেখো, আশা করি বুঝতে পেরে গেছো কি বললাম। তাহলে যে ভগ্নাংশের অনুপাতের ক্ষেত্রে আমার কি হয়, উপরে উপরে কাটাকাটি যায়, নিচে নিচে কাটাকাটি যায়, বা উপর নিচে কাটাকাটি যায়। কিন্তু যদি কাটাকাটি না যায়,
তখন আমরা কি করব, তখন আমরা আমাদের করণীয় হচ্ছে আড়াআড়ি গুণ করব। 5 সঙ্গে 1 আর 3 সঙ্গে 2। কথাটা বোঝা গেল? তাহলে এই যে ভগ্নাংশের অনুপাতটা ছিল, এটার যে সিম্পলিফাইড অর্থাৎ সরলীকৃত মান, সেটা হচ্ছে 5:6। নেক্সট আমরা যাব এবার কোথায়? এইবারে কথার কথা আমার কাছে যদি দেখা গেল যে দুটো তো থাকতেই পারে, এগুলো তো দুটো ছিল, দুটো ফিগারে ছিল। এইবার কথার কথা যদি দিয়ে দেয় 3টা, ভগ্নাংশের অনুপাতের ক্ষেত্রে যদি 3টা দিয়ে দেয়, 3টা বলতে কিরকম দেখো, 3টা বলতে আমি বলতে চাইছি যদি দিয়ে দেয়, ধরো দিয়ে দিল 1/3, যদি দিয়ে দেয় 2, অর্থাৎ 3টা সিরিজের আর কি, 2/3। ঠিক আছে, আচ্ছা এটা একটু অসুবিধা হচ্ছে হয়তো, দাঁড়াও ওয়েট করো জাস্ট। 1/3 একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করো, বুঝতে পারছো তো, ডিজিটাল বড় এটা নয়। হ্যাঁ, 1/3 যদি দিয়ে দেয় 2/3, আর যদি দিয়ে দেয় 3/5। ধরো এইরকম একটা এক্সাম্পল তোমার কাছে উপস্থিত হয়েছে। এগুলো অঙ্ক নয়, দেখো এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো অঙ্ক নয় কিন্তু অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন যদি তোমরা না জানো না, তোমরা কিন্তু রেশিওর চ্যাপ্টারের ভেতরে তোমরা কিন্তু এন্ট্রি করেও তোমরা ক্যালকুলেশন করতে পারবে না। সেই জন্য এই ডাটাগুলো করানো। তো দেখো সেই সেম জিনিস, ওপরে ওপরে কাটাকাটি যায়, নিচে নিচে কাটাকাটি যায়। যদি কাটাকাটি না যায় তখন আমরা আড়াআড়ি গুণ করব। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এইবার আমার দেখো 1 2 3, এই 3টা যে সংখ্যা আছে এগুলো উপরে উপরে কাটাকাটি যাবে না। নিচে আমরা দেখো 3 3 5, কাটাকাটি যাবে না। মনে রাখবে সর্বদাই যদি 3টা থাকে 3টাকেই কাটাকাটি যেতে হবে, নইলে কিন্তু হবে না। বা দুটো থাকলে দুটোকেই কাটাকাটি যেতে পারবে। বা ফিগার তুমি এইবার দেখো উপর নিচে তো বলেছিলাম কাটাকাটি যায়, 1/3 কাটাকাটি যাবে কি কোনো সংখ্যা দ্বারা? না। 2/3 কোনো সংখ্যা দ্বারা কি যাবে? ডিভাইডেড না। 3/5 কি যাবে? যাবে না। যদি না যাই তখন আমরা কি করতে পারি? যদি না যাই কি করবে? ঠিক একইভাবে আমরা কি করছিলাম, আড়াআড়ি গুণ। এই 3টাকে 1-এর মাথায় গুণ করছিলাম, এই 3টাকে এইখানে গুণ করছিলাম। কিন্তু এখানে তো আর দুটো ফিগার নেই, 1/3 আর 2/3 আছে কি? শুধু এরা দুজন ছাড়াও অবশিষ্ট আমার এও পড়ে রয়েছে 3/5। অবশ্যই এই ক্ষেত্রে তুমি করণীয় যেটা করবে বা তোমার যেটা কাজ হবে, এই 1-এর মাথায় গুণ করবে শুধু 3কে না। দেখো শুধু 3 নেই, তখন শুধু পড়ে আছে কারা? এই এরা দুজন। তার মানে যখন তুমি এই ফিগারটার কাজ করবে তখন আমি কি করছিলাম, এই 3টাকে 1-এর মাথায় গুণ করছিলাম। এখন শুধু তো আর 3 পড়ে নেই, আমার 3 আছে 5 আছে, দুজনেই আছে। তাহলে দুজনকেই নিয়ে গিয়ে এর মাথায় গুণ করতে হবে, অর্থাৎ 3 আর 5, অর্থাৎ 3 5 15। তাহলে 1-এর মাথায় 15কে গুণ করবে। একটা কথা মনে রাখবে, যখন যে ফিগারটার কাজ করব সেই তার নিচে যে হরটা পড়ে আছে তাকে মনে মনে ভুলে যাব যে এই লোকটা আমার নেই, বাকি যারা রয়েছে তাদেরকে লিখে উপরে গুণ করে দেবো। অর্থাৎ দেখো এর কাজ করছিলাম 3কে আর 5কে, শুধু তো 3 পড়ে নেই যে 3কে আমি 1-এর মাথায় গুণ করবো, তাহলে 3 আর 5কে গুণ করে দেবো উপরে। 3 5 কত হয়? 15। 1-এর মাথায় গুণ করে দেবো ওটা। নেক্সট যদি আমি এই ফিগারটার কাজ করি, আমি কি করছিলাম, এই 3কে নিয়ে 2-এর মাথায় গুণ করছিলাম। কিন্তু এখন কি শুধু 3 পড়ে আছে? 3 পড়ে নেই, 3 ছাড়া আরো 5 পড়ে আছে। এবার তুমি বলবে স্যার কেন এই 3টাকে নিলে না কেন? আমি ওটাই বললাম যে যে ফিগারটা কাজ করবে সেই তার নিচে যে সংখ্যাটা আছে অর্থাৎ হরটা, তাকে মনে মনে ভুলে যাও যে নেই। ঠিক আছে, তাহলে 3 আছে আর 5 আছে, সেই 3 5 15, 15 গুণ করে দিও। আচ্ছা, এরপর এই 3/5 যেটা আছে, 3/5 এর কাজটা যদি করো তাহলে কে কে পড়ে আছে? 3 আর 3, 3 3 কে কত হয়? 9। উপরে মাথায় তার গুণ করে দাও, হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছো। ভালো করে লক্ষ্য করো, আরেকবার বলি ভালো করে লক্ষ্য করো। এইখানে ভগ্নাংশের অনুপাতই একটা দিয়ে আছে, বাট 3 ফিগার, অর্থাৎ 1/3 2/3 3/5, আর কিছু নেই। আগে আমরা দুটো দিয়ে করছিলাম, জাস্ট 1/3 আর 2/3, এরকম একটা কিছু এক্সাম্পল ছিল। এইবার ব্যাপারটা হচ্ছে কিরকম, যখন আমি 3টা ফিগারের সিরিজ কিছু পাবো তখন কি করবো, সে একই নিয়ম, ওপরে পরে কাটাকাটি যায়, নিচে নিচেও কাটাকাটি যায়। যদি কাটাকাটি না যায় ইনকেস, তখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। এবার আড়াআড়ি বলতে দেখো এখানে তো কাটাকাটি কোনো ফিগারে বা ওপর নিচে যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না তখন আমরা কি করতে পারি, আমরা আড়াআড়ি গুণ করতে পারি। 3কে 1-এর সঙ্গে, 3কে 2-এর সঙ্গে। বাট এখানে তো শুধু 3 পড়ে নেই, যদি আমার দুটো ফিগারেই পড়ে থাকতো তাহলে অলওয়েজ আমরা ওই কাজটা করতাম। বাট এখানে তো আরো একটা ফিগার পড়ে আছে 3/5। অতএব যখন এই ফিগারটার কাজ করছি মনে মনে ভুলে যাবো যে আমার কাছে 3 নেই,
তখন আমার পড়ে আছে কে 3 আছে প্লাস 5 আছে এখানে, তাহলে 3 5-এর যে গুণফলটা উপরের মাথায় গুণ করবে একের সহিত, ভুলে যাবে এইটাকে। নেক্সট এই ফিগারটা যখন কাজ করে তখন ভুলে যাবে যে আমার কাছে নিচে 3টা আছে, তখন কে পড়ে আছে এই লোকটার 1/3 এই 3 পড়ে আছে, আর 3/5 এর এই ফিগারটা পড়ে আছে, তাহলে 3 5-এ 15 গুণ করবে ওখানে। এই ফিগারটা যখন কাজ করে তখন ভুলে যাবে যে আমার কাছে 5 আছে, আদারওয়াইজ কারা পড়ে আছে 3 ডট, এই যে এই 3 পড়ে আছে, এই 3 পড়ে আছে, 3 3 কত হয় 9, সেটা লিখে এর মাথায় গুণ করবে। তাহলে আমরা আলটিমেটলি রেজাল্ট কি পাবো 15 কে 15 হয়েছে, হয়েছে। নেক্সট 2 15 কত হয় 30 হয়, আর তারপরে কত আছে 3 9 27 হয়। তাহলে আমার যে রেজাল্টটা আলটিমেটলি হলো সেটা হচ্ছে 15 30 27। কিন্তু আমরা কি বলেছিলাম যে রেশিওকে অর্থাৎ অনুপাতকে আমরা গুণ করতে পারি বা ভাগ করতে পারি, কিন্তু যে কোনো একটা সংখ্যা দ্বারা। ভালো করে মনে করো, এক একটা লেকচার মন দিয়ে কান খাড়া করে শোনো, তাহলে কিন্তু তোমরা অলওয়েজ ম্যাথে একদিন ভালো জায়গায় যেতে পারবে, হয় পরিষ্কার কথা বলছি। কিন্তু যদি না এক একটা ক্লাস করো না, তখন কিন্তু আর কিছুতেই কিছু বুঝতে পারবে না। তাহলে দেখো এইখানে আমি এই যে সিরিজ 15 30 আর 27, এটাকে তো লব হর আকারে আমি কি লিখতে পারবো, কারণ আগের দিনই আমি আলোচনা করেছিলাম যে অনুপাত সর্বদাই যে দুটো সংখ্যা নিয়ে গঠিত হবে তা কিন্তু কখনোই সঠিক নয়, কিন্তু ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ দুটো সংখ্যা নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে লব একটা হচ্ছে হর, যাকে আমরা নিউমিনেটর আর ডিনোমিনেটর বলি। কিন্তু এখানে তুমি নিউমিনেটর ডিনোমিনেটর করে সাজাতে পারবে না। যেহেতু সাজাতে পারবে না, আমি কি বলেছিলাম অনুপাতকে তুমি শেষ পর্যন্ত কাটাকাটি করতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে একটা কোপ্রাইম নাম্বারে পরিণত হচ্ছে, অর্থাৎ 1 দ্বারা ডিভাইডেড যাচ্ছে। এইবার ব্যাপারটা কি বলতো 15 30 27 এটা তো একটা কোপ্রাইম নাম্বার নয়, একে দেখো আরো কাটাকাটি যাবে, আরো ডিভাইডেড যাবে। একে দেখো ডিভাইডেড যাবে কত দ্বারা, তুমি দেখো তো 15 আছে 30 আছে 27 আছে, একে কাটাকাটি যাবে বা ডিভাইডেড যাবে দেখো 3 দ্বারা। 3 দ্বারা যদি যাই, আমি বলেছিলাম গুণ করো বা ভাগ করো যাই করো না কেন, কিন্তু সব সংখ্যাগুলোকে যেতে হবে। তাহলে 3 দিয়ে যদি তুমি 15কে নিয়ে যাও, তাহলে 3 5-এ হয় 15, নেক্সট 3 10-এ হয় 30, আর 3 9-এ হয় 27। তাহলে আমার রেজাল্ট হলো 5 10 9। তাহলে আমার রেজাল্ট হলো এদিকে লিখছি দেখো 5 10 আর হচ্ছে 9। দেখো আর কি যাবে, যদিও যেত 5কে আর 10কে 5 দ্বারা ডিভাইডেড যাবে, 9কে 3 দিয়ে যাবে, কিন্তু এগুলোকে যাবে না। আমি বলেছিলাম যদি যেতেই হয় তাহলে কিন্তু আমাকে পুরো ফিগারটাকে কিন্তু যেতে হবে। আর এই যে ফিগার, এই ফিগারটাকে কোনো সংখ্যা দ্বারাই যাবে না, শুধু যাবে যদি বলি ডিভাইডেড 1 দ্বারা। আর 1 দ্বারা যদি যায় সেটাই আমার কি হয়ে যায় পরস্পর মৌলিক বা একটা হচ্ছে কোপ্রাইম নাম্বার। আর এইখানেই এটার কোপ্রাইম নাম্বার হয়ে যাওয়া মানেই এই অনুপাতটা আমার হয়ে গেছে কি, এই অনুপাতটা আমার হয়ে গেছে একটা পরস্পর মৌলিক। আর পরস্পর মৌলিক হয়ে যাওয়া মানে এটা একটা হচ্ছে সিম্পলিফাইড ভ্যালু, সিম্পলিফাইড ভ্যালু কার, সিম্পলিফাইড ভ্যালু অফ এই যে এই অনুপাতটার রেশিও, ঠিক আছে, সিম্পলিফাইড ভ্যালু অফ রেশিও। অর্থাৎ অত কিছু ইংলিশ জেনে কোনো লাভ নেই, যেটুকু বললাম তোমরা একবার দেখে নাও ভালো করে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নোটবুক নিয়ে, যদি আসল কথা বলি যদি ক্লাস করার মতো করতে চাও তাহলে তোমরা কিন্তু নোটবুক নিয়ে বসো, নইলে কিন্তু ভাই কোনো লাভ হবে না। ঠিক আছে, আমি দাদা হিসাবে স্যার হিসাবে এটুকুই বলতে পারি। আমি একটু সরে যাচ্ছি, তোমরা চাইলে এটা নোট করে নাও, ঠিক আছে।
আশা করি হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট আইটেমের দিকে যাই। নেক্সট আইটেম বলতে দেখো, যতগুলো আমাদের ছিল অনুপাতের ক্যালকুলেশনের পার্ট, সেগুলো কিন্তু আমরা শেষ করে ফেললাম। কি কি করেছিলাম আমরা? দশমিকের ইউজেস বুঝেছিলাম, ব্যবহার বুঝেছিলাম, ফ্র্যাকশনের ইউজেস বুঝেছিলাম, বা নর্মালি আমরা কিভাবে কি ক্যালকুলেশন, আমরা সমস্তগুলোই বুঝেছি কিন্তু। ওকে, কারণ একটা যদি মিশ্র ভগ্নাংশ থাকে, একটা যদি নর্মালি থাকে, আমরা কিভাবে কি করব, আমরা বেসিক্স বাচ্চার মতন করেছিলাম। দেখো ওগুলো আর কোনো অসুবিধা হয়তো তোমাদের আশা করি নেই, কারণ না থাকারই কথা। কারণ একটা মিশ্র ভগ্নাংশকে ভেঙবে, বা দশমিক যদি থাকে দশমিকটাকে কিভাবে ফ্র্যাকশনে নিয়ে যাবে, দশমিককে ফ্র্যাকশনে নিয়ে যেতে কোনো ব্যাপার না, দশমিকটা তুলে দিবে। দশমিক আগের ভিডিওতে সমস্তটাই আলোচনা করেছিলাম আমাদের এখনো পর্যন্ত। তাহলে ওই ডাটাটা পুরোটাই ক্লিয়ার। ওয়েট ফর জাস্ট সেকেন্ড। একটু জল পান করে নিলাম, অর্থাৎ জল খেয়ে নিলাম বলতে পারো। আচ্ছা ঠিক আছে, চলো এইবারে দেখো, এইবারে আমরা পুরো এইবার টাইপ ওয়াইজে ঢুকছি। টাইপ ওয়াইজ কিভাবে কিভাবে কোশ্চানস আসে এক্সামে, পুরো ডিপলি আলোচনা করছি। ঠিক আছে, টাইপ। এইবারে নোট বুক নিয়ে পুরো বসে যাও। এইবারে আমরা যাচ্ছি কোথায়? টাইপ। একটা একটা টাইপ হবে, টাইপ নাম্বার 1 2 করে করে তোমরা লিখো। আমি কিন্তু জাস্ট চলে যাচ্ছি কোথায়? টাইপ ওয়াইজ। টাইপ ওয়াইজের মধ্যে কি প্রথম কথা কি? প্রচন্ড গরম, বুঝলে তো? প্রচন্ড। তোমাদের দিয়ে গরম কেমন বলো, সবাই কমেন্ট করে জানাবে। প্রচন্ড গরম। এই গরমে ক্লাস করাটাও একটা, যেমন দেখো সব থেকে বড় মোটিভেশনাল একটাই কথা বলতে পারি, আমি কষ্ট করে যেহেতু পড়াচ্ছি, তোমরা কষ্ট করে পড়তে পারবে না কেন, এই হচ্ছে বড় কথা। আমার ক্লাস করতে যত পরিশ্রম হয়, তোমাদের পড়া তার থেকে নিশ্চয়ই কম পরিশ্রম হয়। তো আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে, ভালো লাগলে শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ তোমরা যদি দেখে উপকৃত হও, তাহলে আমি নিজেও আরও তোমাদেরকে কিছু ম্যাটেরিয়ালস, আরও ক্লাস আমি এক্সট্রা কিছু প্রোভাইড করতে পারবো, যাতে না আমার দ্বারা কেউ না কেউ কিছু উপকৃত হচ্ছে, একটা নিজের কাছে মোটিভেশনাল থাকে কিছু একটা পাওয়া। ঠিক আছে, তো চলো দেখো টাইপ। এইবার ডাইরেক্ট আমি মুভ করছি টাইপে। টাইপ বলতে 1 নাম্বার যে টাইপ আমরা পাবো সেটা হচ্ছে কি? ডুপ্লিকেট রেশিও। আশা করি দেখা যাচ্ছে। ডুপ্লিকেট রেশিও। হোয়াট ইজ ডুপ্লিকেট রেশিও? দেখো ডুপ্লিকেট রেশিও মানে কিছুই না। ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে একটাই জিনিস মাথায় রাখবে। ডুপ্লিকেট রেশিও মানে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, হোয়াট ইজ দ্য ডুপ্লিকেট রেশিও, একটা অনুপাত দিয়ে দেবে। ধরো বললো যে 3:5, এটা দিয়ে দিয়েছে, তোমাকে জিজ্ঞাসা করা হবে হোয়াট ইজ দ্য ডুপ্লিকেট রেশিও অফ 3:5। অর্থাৎ ডুপ্লিকেট রেশিও মানেই মনে রাখবে বর্গ করতে তোমাকে বলা হচ্ছে বর্গ, বর্গমূল নয়, বর্গ। বর্গ মানে কি? আমি বর্গ মানে এটার ডবল, এটার ডবল, মানে স্কোয়ার যাকে বলা হয়, স্কোয়ার। এখানে স্কোয়ারও লিখে দিই, তাহলে আরো বুঝতেও সুবিধা হবে। স্কোয়ার আমরা বলি না, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 2, সরি 2 এর স্কোয়ার 2 নয় 4, 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার 25। তো এটাই হচ্ছে কি, যে হোয়াট ইজ দ্য ডুপ্লিকেট রেশিও অফ 3:5। 3:5 মানে তোমাকে বলতে চাইছে তারা এক্সামিনার 3:5 এর বর্গ কত, ওটাকেই বলা হয় ডুপ্লিকেট রেশিও। তাহলে তুমি কি বলবে? 3 স্কোয়ার 5 এর স্কোয়ার কত হয় গো? 3 স্কোয়ার 9 হয়, আর 5 এর স্কোয়ার 25 হয়। समझे कि नहीं बताओ जरा। এটা হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। কত সহজ দেখো। নেক্সট আমরা 2 নাম্বার যাব কি? 2 নাম্বার টাইপ আমরা যাব সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও। এটা মানে মনে রাখবে সবসময়, ওটা মানে ছিল ডুপ্লিকেট রেশিও বর্গ, এটা মানে মনে রাখবে সবসময় বর্গমূল। এটা মানে হচ্ছে তোমার কাছে বর্গমূল। বর্গমূল মানে কি? যেখান থেকে নাম্বারটা অরিজিনেটেড হয়েছে। অর্থাৎ কথা একই এক্সাম্পল নিয়ে আমি বলছি, বলবে তোমাকে এক্সামিনার হোয়াট ইজ দ্যাট সাব ডুপ্লিকেট রেশিও অফ 9:25। এটা ধরো দিয়েছে, তার মানে বর্গমূল ছোট সংখ্যাটা, বর্গ মানে বড় আর বর্গমূল মানে ছোট, মানে এই যে সংখ্যাটা 9:25, হোয়াট ইজ দ্য সাব ডুপ্লিকেট রেশিও অফ 9:25, তখন বর্গমূল মানে এই 9 কোথা থেকে উৎপন্ন হয়েছে? দেখো 3 থেকে উৎপন্ন হয়েছে। 25 কোথা থেকে উৎপন্ন হয়েছে?
এই যে 5 থেকে উৎপন্ন হয়েছে, তো সেটাই এটা মানে তোমার 9:25 মানে হচ্ছে তোমার এটার মানে হচ্ছে তোমার কত, এটা 3 থেকে উৎপন্ন হয়েছে, আর এই যে 25 এটা উৎপন্ন হয়েছে কোথা থেকে গো, এটা হয়েছে 5 থেকে। কথা বুঝতে পারছো? একই এক্সাম্পল তোমাদের কাছে রাখলাম যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। কথাটা বুঝতে পারছো? সাব ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে কি বর্গমূল করে দেবে, আর ডুপ্লিকেট রেশিও তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তার মানে তুমি জানবে যে আমাকে বর্গ করতে বলা হচ্ছে। নেক্সট চলো, নেক্সট আমরা দেখবো কি ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও মানে কি? ট্রিপ্লিকেট রেশিও মানে তোমার কাছে ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে ঘন, ঘনর কথা বলা হচ্ছে, ঘন। তোমার কাছে যদি বলে দেই 2 এর রেশিও 2, হোয়াট ইজ দ্য ট্রিপ্লিকেট রেশিও 2:3, 2:3, তার মানে তোমাকে বলা হচ্ছে যে তুমি ঘন করো, ঘন এর ঘন কত, 2 এর ঘন কত 8, আর 3 এর ঘন কত, 3 এর ঘন, 3 এর ঘন হচ্ছে আমার কত 27, समझे কি নেই 27, বুঝা গেল? দেখে নাও, বুঝতে পারছো আশা করি। হোয়াট ইজ দ্য ট্রিপ্লিকেট রেশিও অফ 2:3? 2 এর ঘন কত হয় 8, আর 3 এর ঘন কত হয় 27, বুঝা গেল? নেক্সট একইভাবে আমরা যেমন ডুপ্লিকেট রেশিওতে সাব ডুপ্লিকেট গেছিলাম, এবার ট্রিপ্লিকেটও আমরা সাব ট্রিপ্লিকেট যাব। সাব ট্রিপ্লিকেট তোমরা সকলেই কিন্তু খাতা পেন নিয়ে ভালোভাবে বসো, একটা একটা পয়েন্ট যেভাবে আলোচনা করছি সেভাবে কিন্তু করো। সাব ট্রিপ্লিকেট রেশিও, দেখো আমরা ডুপ্লিকেট রেশিও গেছি, সাব ডুপ্লিকেট গেছি, ট্রিপ্লিকেট গেছি, এবার হচ্ছে সাব ট্রিপ্লিকেট। সাব ট্রিপ্লিকেট মানে একইভাবে আমরা বর্গমূল বর্গ করলাম, এবার হচ্ছে ঘন করছি, তার মানে আমাকে ঘনমূলে যেতে হবে। হোয়াট ইজ দ্য সাব ট্রিপ্লিকেট রেশিও অফ, আমাকে একটা দিয়ে দিল, তোমাকে বলে দিল এইটাই একই এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, 8:27, মানে তোমার বলছে এই যে নাম্বারটা এর ঘনমূল কত। হোয়াট ইজ দ্য সাব ট্রিপ্লিকেট রেশিও অফ 8:27, তুমি কি বলবে? এই যে 8 এর যে সাব ট্রিপ্লিকেট রেশিও এটা হচ্ছে কত, আমার 2 থেকে অরিজিনেটেড হয়েছে 8, 27 কোথা থেকে উৎপন্ন হয়েছে 3 থেকে উৎপন্ন হয়েছে। তার মানে আশা করি বুঝতে পেরেছো, যা কিছু বললাম তোমরা নোটপ্যাড নিয়ে স্ক্রিনশট নিয়ে যা কিছু করো, আলটিমেটলি পড়াশোনাটা মেন কথা। তোমরা, আমি একটু সরে যাচ্ছি, তোমরা পুরোটা তোমরা চাইলে স্ক্রিনশট করতে পারো, তোমরা চাইলে নোটপ্যাডে যা কিছু করতে পারো তোমরা, ঠিক আছে? তোমাদের বোঝা নিয়ে কথা, ঠিক আছে? ওকে, আশা করি হয়ে গেছে। দেখো মুছে দিচ্ছে এবার, ঠিক আছে? এবার মুছে দিই, আশা করি হয়ে গেছে, তোমাদের লেখা হয়ে গেছে। যদি নাও লেখা হয়ে থাকে, দেখো এতটা তো ওয়েট করা সম্ভব না, হ্যাঁ? তো তোমরা চাইলে পজ করে লিখতে পারো, বা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, তোমরা নইলে নোটপ্যাডে তাড়াতাড়িভাবে ক্লাস কন্টিনিউ যেভাবে আমি করছি সেভাবে করতে পারো। যার যেমন স্বাচ্ছন্দ্যবোধ, বোঝা নিয়ে কথা, পড়া নিয়ে কথা, তুমি যেভাবে বুঝতে পারবে সেভাবে নিজেকে উপস্থাপিত করবে, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে? আমার সেদিকে দেখে লাভ নেই, কিন্তু মেন কথা যতটা তোমাদের বোঝা নিয়ে আমারও কাজ, সেজন্য বললাম যেগুলো করা যায় সেগুলো করে নাও, ঠিক আছে? নেক্সট আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও মানে যৌগিক অনুপাত। দেখো কম্পাউন্ড রেশিওতে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলি, এই যে আমরা করলাম কি ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও, এই অঙ্কগুলো বা এই টাইপের যে কোশ্চেন্স যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি কি করবে? তাহলে তোমার একটাই করণীয়, তোমাকে কিন্তু, আমি যদি একটা ভালো কথা বলি, যদি নিজেকে কম্পিটিটিভ এরিয়ায় টিকিয়ে রাখতে চাও, যদি এক্সাম ক্র্যাক করতে চাও, বা এই রিলেটেড সরকারি চাকরির রিলেটেড তুমি যদি পড়াশোনা করে কন্টিনিউ চালিয়ে যেতে চাও, তোমাকে কিন্তু তোমাদের বর্গ, বর্গমূল, ঘনমূল অর্থাৎ স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব রুট, তোমাকে কিন্তু আমি যদি বলি যে নর্মাল এক্সামগুলো হয়, যেমন বলতে পারি আমি
এসএসসি জিডি, অগ্নিবীর, ডাব্লিউবিপি, কেপি, এই ডিফেন্স বা পুলিশ বিভিন্ন সার্কেলের ক্ষেত্রে তোমাকে কিন্তু ঠিক আছে, এক থেকে তোমাকে 30 অবধি বর্গ এখন থেকে রপ্ত করো। এটা হচ্ছে স্কোয়ারের কথা বলছি, বর্গের কথা বলছি আমি। বর্গমূল যদি বলো একই কেস, ব্যাক ক্যালকুলেশনের পাটেই পড়ছে। 1 থেকে 30 যদি তুমি বর্গ করো তার মানে বর্গমূলটা হয়ে যাচ্ছে। কিউবের কথা যদি বলি 1 থেকে মিনিমাম 15 পর্যন্ত রপ্ত করে নাও, এখনই বলছি রপ্ত করে নাও, নইলে কিন্তু তোমরা বিপদের সম্মুখীন হতেই পারো। ঠিক আছে, বিভিন্ন রকমভাবে হতেই পারো। এবার দেখো কিছু ট্রিক্স থাকে যে কিভাবে বর্গ বের করবে, কিভাবে বর্গমূল বের করবে, তার ভিডিও আমি আগেই ক্যালকুলেশনে বানিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে প্লে লিস্ট রয়েছে সেখানে চেক করতে পারো, বা ভিডিও সেকশনেও তোমরা চেক করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি সেগুলো ট্রিক্স হয় বিভিন্ন রকমভাবে, কিন্তু যতটা করা যায় মানে 15, 20, 30 পর্যন্ত কিন্তু বর্গ 30 পর্যন্ত করতেই লাগবে। আর তারপর বাকিটা তো তোমাদের ট্রিক্স, সেটা পরের কথা। ট্রিক্স দিয়েও অনেক কিছু করা যায়, কিন্তু ট্রিক্স ছাড়া যেগুলো করতে হবে সেগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে। চলো নেক্সট যাই আমরা কম্পাউন্ড রেশিওতে। ওকে, নেক্সট যাই আমরা কম্পাউন্ড রেশিওতে। ওকে, কম্পাউন্ড রেশিও পরের টাইপ, 5 নাম্বার টাইপ, বা যাই হোক কত নাম্বার হবে তোমরা দেখে নাও। কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিও মানে বাংলা যদি বলি যৌগিক অনুপাত। তোমরা চাইলে লিখে নিতে পারো। দেখো এইবারে আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে রাখি। আমার এখানে এক্সাম্পল একটা খাতায় নোট করা রয়েছে, আমি সেই অনুপাতে করছি। দেখো যদি ধরো দেই তোমাকে 2:3 সামথিং, আমি যে কোনো এক্সাম্পল নিতে পারো, আমি আমারটাই বললাম তার কোনো মানে নেই, এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, 5:7। আচ্ছা, তারপর আমি যদি বলি 1:11। ওকে, বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে কিরকম, এই যে সিরিজটা দিয়ে দিল, এটা হচ্ছে তোমাকে বলছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও। এই যে অনুপাতগুলো দিয়ে আছে, ফিগারগুলো, একটা ফিগার, দুটো ফিগার, তিনটা ফিগারের তোমাকে বলছে কি, তিনটা ফিগারের তোমাকে বলছে যৌগিক অনুপাত নির্ধারিত করতে। মনে রাখবে অনুপাতের আমি আগেই শিখেছি যে এইটা কি হয়, এটা হচ্ছে লব। কারণ লবটাকে আমরা যে কোনো ইয়েতে প্রথম লিখি, তাই তো। আমরা যদি এটাকে সাজাতাম তাহলে কি করতাম, 2/3 লিখতাম, 5/7 লিখতাম, 1/11 লিখতাম। তাহলে নিশ্চয়ই 2টা হচ্ছে আমার এখানে লব, হরটা হচ্ছে আমার 3। সেম কন্ডিশন 5 লব 7 হর, 1 লব 11 হর, এই কি হচ্ছে কেস, আর কিছুই না। এইবার ব্যাপারটা হচ্ছে কম্পাউন্ড রেশিওর ক্ষেত্রে তুমি কিছুই করতে হয় না, তোমাকে কি লবগুলো এক পাশে গুণ, হরগুলো আরেক পাশে গুণ। তার মানে 2, 5 রইল 1 ইজ টু, আমরা হরগুলো এক পাশে গুণ করব, 3 করব, 7 করব, আর 11 করব, ব্যাস এই তো। তাহলে 2 5 হয় 10 ইজ টু, আমার 3 7 21, 21 আর 11 হয় 231। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তোমরা একবার দেখে নাও, আমি সরে যাচ্ছি। বোঝা গেল? কি করবে, লবগুলো এক পাশে গুণ, হরগুলো এক পাশে গুণ, আর কিছুই করিনি। লবগুলো এক পাশে গুণ, হরগুলো এক পাশে গুণ, ব্যাস এটাই। এবার দেখো কাটাকাটি যাবে কি যাবে না সেটা পরবর্তী আলোচনা, কারণ অনুপাতকে তো আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে যতক্ষণ যাবে তাকে কাটাকাটি করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো দেখে নাও তোমরা নিয়মটা একবার, আশা করি বুঝতে পেরেছো। পুরোটা একবার দেখে নাও। আশা করি হয়ে গেছে। তো দেখো আজকের ক্লাসে যতটুকু ছিল আমরা টাইপ 5 নাম্বার পর্যন্তই করি। ঠিক আছে, নেক্সট পার্ট পরের দিন হবে, ভিডিও আপলোড ঠিক রেকর্ডেড ভাবে হয়ে যাবে, তোমরা অপেক্ষা করো। এই ক্লাসটা তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস এবং থিওরি, দেখো এগুলো সবই থিওরি হচ্ছে, তোমরা চাইলে পুরোটা যেভাবে রয়েছে ধারাবাহিকতার সহিত করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে বা আরও তোমরা এই রেশিওর নতুন কিছু আমরা তো করবই, যদি ভালো লাগে কমেন্টে একটু প্লিজ সবাই জানিও যে স্যার কিছুটা হলেও জানতে পারলাম, নতুন কিছু জানতে পারলাম, বা যদি জানাও থাকে এগুলো কোনো ব্যাপার না, সেগুলোও আমরা রিপিটেড আকারে দেখে নাও, নিজেদের রিভিশন হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের নতুন নতুন যে ভিডিওর আপডেট, নতুন নতুন যে অথেন্টিক কিছু থিওরি বলো, নিউজ বলো, বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো।